নমস্কার, আমি তরুণ, জেলা বার্তার শরীর স্বাস্থ্য অনুষ্ঠানে। আমরা প্রত্যেক সপ্তাহে যেমন এই অনুষ্ঠানে আমরা রোগ তার নিরাময় নিয়ে আসি, এ সপ্তাহেও ঠিক এসেছি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অন্নভাতি মহাশয়। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো হামের উপরে কিছু প্রশ্ন আমাদের দর্শকরা ইতিমধ্যে আমাদেরকে করেছেন, সেগুলো আমরা লিপিবদ্ধ আকারে নিয়ে এসেছি ডাক্তারবাবুর কাছ থেকে তার সঠিক নিরাময় জানবার জন্য। তো আমাদের দর্শকদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোকে আপনাকে একটু ক্লারিফিকেশন করে দিতে হবে। হাম যে আমরা এটা বলছি, এটা কি কোনো সিজন রোগ বা এই রোগটা আমরা জানবো কি এটা হয়েছে? দুটো প্রশ্ন হয়ে গেল। প্রথম কথা হচ্ছে যে সিজনাল ভ্যারিয়েশন আছে কিনা, মানে কোনো বিশেষ ঋতুতে হয় কিনা, এটা প্রথম প্রশ্ন। তো হ্যাঁ, সাধারণত যখন এই আবহাওয়ার পরিবর্তনটা হয়, মানে আমরা যেটা বসন্তকাল বলি আর কি, এইরকম সময়ে যে কোনো ভাইরাস ঘটিত রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। তো যেহেতু ভাইরাস ঘটিত রোগ, এই সময়টায় কিন্তু মানে যখন ঠান্ডা থেকে ধীরে ধীরে গরমের দিকে আসছে আবহাওয়া চেঞ্জ হয়ে, সেই সময়টায় কিন্তু বেশি হয়। তো হয়েছে বুঝবো কি? হয়েছে বুঝবো কি করে? হলে তো জ্বর হবে, তার সাথে সর্দি কাশি একটু থাকতেও পারে, নাও পারে, তবে সাধারণত থাকে। কিন্তু হলে যেটা কিনা একদম ক্যারেক্টারিস্টিক্স বলে, মানে একদম হলে যেটা না হলে আমরা হয়েছে বলবো না। সর্দি কাশি তো অন্য অনেক কারণই হয়, সাধারণ জ্বর সর্দি কাশি হতে পারে, তার কারণে নাক থেকে জল এলো, এই সমস্ত ব্যাপারগুলো। তার সাথে যদি গায়ে র্যাশ বেরোয়, তখন কিন্তু হয়েছে ধরতে হবে। এবং সেই র্যাশ যেটা, সেই মুড়ি মুড়ি ঘামাচির মতো যে এটা বেরোয়, এটার সাথে যদি সর্দি কাশি হয়, তখন ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলে তিনি দেখলেই বুঝতে পারবেন যে হয়েছে। জ্বরের সঙ্গে একটা র্যাশ আসতে হবে। হ্যাঁ, র্যাশ আসতে হবে। র্যাশটা আসলে মোটামুটি এটা আমরা সাধারণ জনতা মানে বুঝতে পারবেন না যে হলো কি না, সেটা ডাক্তারবাবুর কাছে যেতে হবে। ডাক্তারবাবুর কাছে গেলে উনি বুঝতে পারবেন, বা দেখলেই বুঝতে পারবেন যে হলো কি না, সেটা ডাক্তারবাবু ঠিক করবেন, ডিসিশন নেবেন ডাক্তারবাবু। যেহেতু যে হলো, হামের যে র্যাশ, এমনি যে র্যাশের সঙ্গে মানে ঘামাচি যেমন, বা ডেঙ্গুতে যে আমাদের র্যাশ বেরোয়, এই র্যাশের জন্য তফাৎ আছে। সাধারণত হামের র্যাশগুলো শুরু হয় আমাদের ট্রাঙ্ক যেটাকে বলি আমরা, এই অংশটাতে, বুক এবং পিঠে, এই দুটো থেকে হামের র্যাশটা শুরু হয়। এবং হামের যে র্যাশটা, সেটা একদম যাকে বলে সারা বুকে বা পিঠে লাল হয়ে ছেয়ে যায়। এবং ঘামাচি হলে কি হলো? ঘামাচি হলে একটা জায়গায় হলো, একটা ছোপ মতো তৈরি হলো, বা অন্য জায়গায় থাকলো না। কিন্তু হামের র্যাশ সাধারণত যেটা হয়, বুকে এবং পিঠে বেশি হয়, এবং ধীরে ধীরে এক্সট্রিমিটিস মানে হাত এবং পায়ের দিকে ছড়াতে থাকে। এবং যেটা পার্থক্য বাড়িতে অনেকেই করতে পারেন, যাদের আগে হাম হয়েছে বা যারা আগে হতে কাউকে দেখেছেন, তারা নিশ্চয়ই পার্থক্য করতে পারবেন। কিন্তু খালি চোখে দেখলে বোঝা যায় ঘামাচির যে র্যাশটা, সেটা একটু সাধারণত ফোলা ফোলা মতো হয়। আর হামের র্যাশ যেটা, সেটা কিন্তু গায়ে একদম মিশে থাকে, মানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বাচ্চার বা আপনার যার হয়েছে তার গায়ে র্যাশ বেরিয়ে গেছে, কিন্তু আপনি হাত দিয়ে সেটাকে অনুভব করতে পারবেন, প্যালপেবল নয়। নাকি ব্যাকটেরিয়া? না, ভাইরাস ঘটিত রোগ, মিজলস ভাইরাস থেকে এই অসুখটা হয়। সতর্কীকরণ কীরকম আছে? সতর্কীকরণ প্রথম হচ্ছে টিকাকরণ, যেটা এখন কিনা MMR ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু ছোঁয়াচে, এবং এটা মূলত শ্বাস প্রশ্বাস বা লালা রস, থুতু, কফ এইগুলোর সাথে ছড়ায়। এগুলোর থেকে একটু মানে এগুলো যারা অ্যাফেক্টেড, যাদের হয়েছে, তাদের এইগুলোর থেকে একটু দূরে থাকে। জলবাহিত হতে পারে? না, জলবাহিত রোগ নয়। তবে মায়ের যদি হয়ে থাকে, মায়ের গর্ভাবস্থা চলাকালীন যদি মায়ের
হাম হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা হাম হতে পারে, মানে গর্ভাবস্থায় এটা হতে পারে। সাধারণত স্যার কোন বয়সে বেশি হয়, কি সবারই হতে পারে না একটা নির্দিষ্ট এজ আছে? হাম সাধারণত ছোট বাচ্চাদের বেশি হয়, একদম ছোট বাচ্চাদের হতে পারে, মানে ধরুন যার 7-8 মাস বয়স বা এরকম, এই বয়সীদের থেকে শুরু করে মোটামুটি 10 বছর বয়স পর্যন্ত এই রোগের প্রাদুর্ভাবটা বেশি থাকে। হাম ধরুন কারো কিছু হয়েছে আগে আগে যেটা ছিল আমাদের দেখেছি, আমাদের আগে দেখেছি যে হাম হলো অথচ কোনো ট্রিটমেন্ট হলো না বলে রেস্টে থাকলে সেরে যাবে, বা তখন দেখেছি যে ট্রিটমেন্ট করতেও না, থাকলো কিছুদিন রেস্টে থাকলো, তারপরে সেরেও যেত। এটা কি এখন কি বার্তা দেবেন এই ব্যাপারে? দেখুন, একটা সময় ছিল যখন হাম বা পক্স হলে লোকে শীতলা মায়ের পুজো দিত, হ্যাঁ একদম একদম, এবং বাড়িতে একটা সেই বিভিন্ন আচার আচরণ পালন করা হতো, এই সমস্ত ব্যাপারটা ছিল। যুগের পরিবর্তনের সাথে সাথে যত রোগ সম্বন্ধে জানা গেছে, গবেষকরা বিজ্ঞানীরা যত রোগ সম্বন্ধে জানতে পেরেছেন, তত বা আমাদের জানিয়েছেন, তার থেকে বড় কথা, তাতে কি হয়েছে যে রোগ প্রতিরোধ কিভাবে করব এই সচেতনতা যেমন বেড়েছে, তেমনি রোগের চিকিৎসা কিভাবে হবে সেটাও বেড়েছে। তো যে কোনো ভাইরাল ডিজিজের মতো, মানে মূলত হাম বা এই ধরনের যে সমস্ত ভাইরাস ঘটিত অসুখ, এগুলো কিন্তু সেলফ লিমিটিং। আপনি শুধু আমাদের যে অনাক্রম্যতা, ইমিউনিটি সিস্টেম, সেটাকে যদি সাপোর্ট দেন, জ্বর এসছে জ্বরের ওষুধ খেলেন, সর্দি কাশি হয়েছে সর্দি কাশির ওষুধ খেলেন, শরীরটা ভীষণ দুর্বল হয়ে যায়, তার জন্য ভালো ভালো খাওয়া দাওয়া করলেন, তাতে কিন্তু নিজের থেকেই সারবে। কিন্তু একেবারে সমস্যা যদি কমপ্লিকেশানস কিছু তৈরি হয়, যেটা আমরা একটু পরে আলোচনায় আসছি, তো কমপ্লিকেশানস তৈরি হলে সেটার ব্যাপারটা আলাদা। তাছাড়া কিন্তু একটু বিশ্রাম, বেশি করে জল খাওয়া, ফলের রস বা তরল জাতীয় জিনিসপত্র বেশি করে খাওয়া, আর এই সময়টা একটু গরমটাও থাকে, হাইড্রেশনটা যাতে মেনটেন হয়, হাইড্রেশনটা যাতে শরীরে ঠিকঠাক বজায় থাকে, ওআরএসের জল, এই সমস্ত ব্যাপার, ডাবের জল, এই সমস্ত ব্যাপারগুলো, এগুলো এবং প্রয়োজনে অল্প বিস্তর ওষুধপত্র, এগুলো যদি থাকে, মানে এগুলো যদি দেওয়া হয়, তাহলে কিন্তু এটা সেরে যায়। এবার সমস্যাটা হয় কমপ্লিকেশানস তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু তার ট্রিটমেন্ট পদ্ধতি বা তার চিকিৎসা পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। ঠিক শুধু দর্শক মন্ডলী, ডাক্তারবাবু বললেন যে হাম হয়েছে, আগে আমরা যেমন শীতলা মায়ের পূজা দিয়ে চুপচাপ বাড়িতে বসে থাকতাম, সেই দিনটা নেই। এখন আধুনিক চিকিৎসা অনেক উন্নত হয়েছে, চিকিৎসার মাধ্যমে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব, যত ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসাটা নিয়ে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। তো এই হাম হওয়ার পরে কি সেকেন্ড কোনো ইনফেকশন হতে পারে? এই হাম চলাকালীন বা সেরে যাওয়ার পরে সেকেন্ড কোনো ইনফেকশন হতে পারে? দেখুন, ভাইরাল ডিজিজ মানে একটা ভাইরাস আপনার শরীরে প্রবেশ করছে। তো ভাইরাস শরীরে প্রবেশ করেছে মানে আপনার যে ডিফেন্স সিস্টেম, আপনার যে অনাক্রম্যতা বা ইমিউনিটি সিস্টেম, সেটাকে বেশি কাজ করতে হচ্ছে। তার ফলে সেটা কিছুটা হলেও তো দুর্বল হয়ে পড়লো। এই সুযোগে অন্যান্য ব্যাকটেরিয়াগুলো, অন্যান্য যে সমস্ত ব্যাকটেরিয়া আপনার চারপাশে ঘোরাঘুরি করছে, তারাও শরীরের মধ্যে প্রবেশ করে সেই সুযোগটা নিতে চায়, যেটাকে আমরা অপরচুনিস্টিক ইনফেকশন বলি, বা অনেক ক্ষেত্রে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বলা হয়। এটা হাম চলাকালীন হতে পারে, বা হাম হয়ে যাওয়ার পরে যখনও কিনা আপনার যে সৈন্য সামন্ত, আপনার দেহের যারা সৈন্য সামন্ত, তারা তখনও পুরোপুরি পূর্ব অবস্থায় ফিরে আসেনি, সেই সময় এই ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন অনেক ক্ষেত্রেই হয়, এবং সেগুলো চিকিৎসা পদ্ধতিটা কিন্তু একটু আলাদা। আমরা ডাক্তারের সঙ্গে কথা বলতে বলতে একটা লাখ টাকার প্রশ্ন পেয়েছি। আমরা অনেকেই যাই ডাক্তারের কাছে, বলতে কোনো কিছু দেখলে ডাক্তারবাবুরা বলেন আমরা ইমিউনিটি সিস্টেম কম আছে, আর ডাক্তার সামনে পেয়েছি কাছে, আমরা একটু জেনে নেব যে ইমিউনিটি সিস্টেম বাড়াবো কীভাবে, ইমিউনিটি সিস্টেম কম যে আছে সেটা বাড়বে কীভাবে আমাদের, ডাক্তার একটু বলেন। ইমিউনিটি সিস্টেম বাড়ানোর কোনো উপায় সেভাবে মেডিকেল সায়েন্সে প্রুভেন নয়। এবার হ্যাঁ, অনেক আয়ুর্বেদিক মানে চিকিৎসা পদ্ধতি রয়েছে, অনেক হোমিওপ্যাথি রয়েছে, অনেকগুলো রয়েছে, অনেক পদ্ধতি রয়েছে, যেগুলো আপনি চারিদিকে বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন যে আপনার অনাক্রম্যতা বাড়ানো, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, এই সমস্ত ব্যাপারগুলো। যদি বলেন যে বাড়াবো কী করে, তাহলে তার সব থেকে ভালো উপায় হচ্ছে নিজের শরীরকে সুস্থ রাখা। মানে আপনার যে
জেনারেল ওয়েলবিং, আপনি সাধারণভাবে সুস্থ থাকলেই আপনার শরীর ভালো থাকবে। আপনি ভালো খাওয়া দাওয়া করুন, আপনি বেশি করে জল খান, জল পান করুন, আপনি আপনার যে বদ অভ্যাসগুলো আছে সেগুলোকে পরিত্যাগ করুন, তাহলেই আপনার ইমিউনি সিস্টেম ভালো। আপনি বলতে চাইছেন যে ভালো ঠিকঠাক প্রোটিন জাতীয় খাবার খেতে হবে? শুধু প্রোটিন নয়, সুষম খাদ্য গ্রহণটা দরকার। আমাদের সুষম খাদ্য গ্রহণ মানে আমাদের শরীরে মূলত তো 3 ধরনের খাবার আমরা খাই। আমি যদি দুভাগে ভাগ করি, একটা হচ্ছে আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস, এইভাবে ভাগ করা হয়। তো ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, আর মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে বিভিন্ন মিনারেলস, খনিজ পদার্থ, ভিটামিন, এই সমস্তগুলো আসে। তো এগুলোর পরিমাণটা সুষম হওয়া দরকার। মানে আপনি সারাদিন ধরে শুধু প্রোটিন খেয়ে গেলেন, কার্বোহাইড্রেট বা ফ্যাট জাতীয় কিছু খেলেন না, সেটা যেমন ক্ষতিকারক, তেমনি শুধু যে কোনো একটা উপাদান শুধু খেয়ে গেলেন, বাকি অন্যগুলো খেলেন না, এগুলো কিন্তু ভীষণ ক্ষতিকারর। ব্যালেন্সড ডায়েটটা কিন্তু ভীষণ দরকার। স্যার এর সঙ্গে কি যোগাসন, এক্সারসাইজ একটু, শুধু যোগাসন বললে হবে না। যাদের যোগাসন করার সময় নেই বা যোগাসন করতে গেলে একজন প্রপার টিচার দরকার। যোগব্যায়াম করতে গেলে কিন্তু ইউটিউব ভিডিও দেখে বা ওই বই দেখে যোগব্যায়াম করাটা কিন্তু খুব রিস্কি, এটা উচিত নয়। যারা প্রকৃত জানেন, যারা প্রকৃত শিক্ষক যোগব্যায়ামের, তাদের কাছ থেকে দেখে যোগব্যায়াম শিক্ষা, মানে যোগব্যায়াম শুরু করাটাই কিন্তু সব থেকে ভালো। এবারে সব থেকে আমরা যেটা সবাইকেই পরামর্শ দিই যে আপনি হাঁটুন, আপনি আধ ঘন্টা হাঁটুন বা একটু বাড়িতে ফ্রি হ্যান্ড করুন, ছাদে উঠে বা ফাঁকা জায়গায় একটু জগিং করলেন, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন, দ্যাট উইল ডু, সেটাই যথেষ্ট। আমি একদম ঠিকই বলেছেন, একদম আমরা হাঁটতে ভুলে গেছি, যত দিন যাচ্ছে আমরা হাঁটতে আস্তে আস্তে ভুলে যাচ্ছি। আরও একটা ভালো কথা বলেছেন একটু, যে ইউটিউব দেখে কেউ যোগাসন বা অন্য কিছু করতে যাওয়া ঠিক নয়। প্রপার ট্রেনারের মাধ্যমে যোগাসন করাটা উচিত। আচ্ছা দেখো, আমাদের ভ্যাকসিনেশন যে করা হচ্ছে বাচ্চাদের, ওগুলো কি এমএমআর যে ভ্যাকসিনেশনটা করা হচ্ছে, ওটা কি বাচ্চা ঠিক কোন এজ থেকে করা হচ্ছে? না, ভ্যাকসিনেশনের এজ তো ফিক্সড, সেটা আমাদের ভারত সরকারের যে টিকাকরণ কর্মসূচি রয়েছে তাতে ফিক্সড 9 মাসে। আচ্ছা, 9 মাসে ভ্যাকসিনেশনটা ফিক্সড। এবার কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে স্পেশাল ড্রাইভ কিছু হয়, সেক্ষেত্রে সেগুলো আলাদা। সেগুলো সময় সময় যদি কোনো রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় কোনো অংশে, তখন সরকারের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা ঠিক করেন যে এই অঞ্চলে এই ভ্যাকসিনটা একসাথে সবাইকে দিয়ে দেওয়া হবে, সেগুলো আলাদা। কিন্তু আদারওয়াইজ মানে অন্যথায় সরকারের নির্ধারিত যে টিকাকরণ কর্মসূচি, তার মধ্যেই এই ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হয়। এমএমআর ভ্যাকসিন যেটা দেওয়া হয় সেটা তো 9 মাসে দেওয়া হয়। আচ্ছা, আমরা সচরাচর তো ডাক্তারদের সঙ্গে এত ডিটেলস আলোচনা করতে পারি না, তো ডাক্তারদের পেয়েছি যেখানে আরও একটু ডিটেল প্রশ্ন করবো। ডাক্তার, আমরা যে ধরুন আমরা আপনাদের কাছে এসেছি যে এই রোগটা হার্ম হয়েছে, আমরা এর জন্য কি কোনো পরীক্ষা বা ল্যাবরেটরিতে কোনো টেস্ট করতে পারেন? ব্লাডের জন্য কোনো ব্লাড বা অন্য কোনো কিছু কোনো টেস্ট করার কোনো দরকার আছে? যদি করার থাকে দর্শকদের একটু জানাবেন কি কি টেস্ট লাগে বা কি কি টেস্ট হলে বুঝতে পারবেন যে হাম বা পক্স, এগুলোর ডায়াগনোসিসটা মূলত ক্লিনিক্যাল। মানে রোগীকে দেখে, তার কথাবার্তা শুনে, তার থেকে তার কী হয়েছে জেনে, তাকে ক্লিনিক্যালি এক্সামিন করেই হামের ডায়াগনোসিস অধিকাংশ ক্ষেত্রে হয়ে যায়। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ হয় তাহলে আমরা হামের নির্দিষ্ট যে ইমিউনোগ্লোবুলিন পরীক্ষা হয় সেইটা করতে দিই, সেক্ষেত্রে হাম হয়েছে কিনা সেটা ধরা পড়ে। আর একটা প্রশ্ন, আমি সময় যে গায়ে কি কোনো ক্রিম বা এরকম কোনো কিছু মাখার, আগে যেমন ছিল মাখন টাখন মাখার ব্যাপার ছিল, মাখনটা দেওয়া হতো পক্স হলে। পক্সের যেটা হয়, পক্সের তো অনেক সময় দাগ থেকে যায় বা পক্সের ফোসকা পড়ে, ফোসকাগুলো যখন শুকায় তখন ভীষণ চুলকায়, এবং সেই চুলকানোর ফলে ঘা হয় বা জ্বালা জ্বালা করে, এই সমস্ত আর কি। তখন মাখানো হতো, মাখন দেওয়া হতো আগে। এখন আমরা মাখন মাখাতে বারণ করি, কারণ যেহেতু ওই সময়টা স্নান করানো যায় না আক্রান্ত ব্যক্তিকে, তো আমরা মাখন মাখাতে বারণ করি। আমরা এখন বিভিন্ন সুদিং, মানে স্কিনের চামড়ার পক্ষে আরামদায়ক এরকম বিভিন্ন লোশন পাওয়া যায়, অ্যালোভেরা গ্লিসারিন কম্বিনেশনে বিভিন্ন লোশন পাওয়া যায়, এগুলো একটু মাখতে বলা হয়। আর ত্বকটা কী হয়, একটু নরম, জ্বালা জ্বালা ভাবটা যেটা হয় বা অস্বস্তি, যেটা ইরিটেশন যেটাকে হয়,
সেটা একটু কম। হামের ক্ষেত্রেও কি এরকমটা হয়? জ্বালা জ্বালা হামের ক্ষেত্রে হয়, তবে অতটা বেশি হয় না, কম। পক্সে বেশি হয় না বলবো না, হয় তবে কম। আরও আরও একটা প্রশ্ন ছিল, প্রশ্ন হচ্ছে যে ধরুন হাম মোটামুটি এদের যে কিওর হওয়ার জন্য মোটামুটি কতদিনের মতো টাইম লাগতে হবে? হাম হয় সাধারণত প্রথমে জ্বর আসে, তার সাথে সর্দি কাশি, তারপরে র্যাশটা বেরোয়। ফুল কিওর হতে মানে পুরোপুরি সুস্থ হতে মোটামুটি 7 দিন লাগে, কিছু ক্ষেত্রে 10 দিন, মানে 7 থেকে 10 দিন এরকম একটা সময় ধরে এগোতে। মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে অনেকটা সুস্থ, পুরোপুরি সুস্থ হয়ে যায়, পুরোপুরি সুস্থ হয়ে যায়। মোটামুটি সুস্থ হয়ে যায়। আচ্ছা, এটা তো হামের ক্ষেত্রে কি কোনো জীবনদায়ী কোনো মানে ডেথে কোনো রিস্ক এরকম একটা রিস্ক ফ্যাক্টর থাকে হামের ক্ষেত্রে। একটা বিশেষ ধরনের এনকেফালাইটিস হয়, এটাকে আমরা SSP বলি, সাবস্ক্লেরোজিং প্যান এনকেফালাইটিস। এইটা মিজলসের একটা কমপ্লিকেশান, হামের একটা কমপ্লিকেশানস। এটা কিন্তু প্রাণঘাতী হয়। এটা বাচ্চাদের মূলত বেশি হয় এবং এটা প্রাণঘাতী হয়, এটা প্রাণঘাতী হতে পারে। এছাড়া মিজলসের মানে হামের আর সেরকম সাধারণ জ্বর সর্দি কাশি ছাড়া আর সেরকম কিছু ডাক্তার কাছে অনেক জেনেছি, আরও জানার আছে। আমরা আসছি কিছু ব্রেকের পরে, আসছি একটা কথা আরও কিছু জানবো। নমস্কার, আমরা ব্রেকের পরে আবার ফিরেছি। আমাদের সঙ্গে আছে বিশেষ চিকিৎসক ডক্টর অন্য হাতি মহাশয়। এত ব্রেকের পরে আবার ফিরে এসেছি। দর্শকদেরকে জানাতে হবে যে আমাদের হামের উপরে যে চলছে তার পুঙ্খানুপুঙ্খ ঠিকঠাক জানিয়ে দিতে হবে যাতে দর্শকের সুবিধা হয়। যেরকম একটা প্রশ্ন ছিল যে ধরুন হাম হয়েছে, হাম ধরুন আমার হয়েছে, অন্য একটা বাচ্চার হয়েছে, বা অন্য কারো রোগে আক্রান্ত সেরকম ব্যক্তি হয়েছে, এক্ষেত্রে কাদের এটা বেশি রিস্ক ফ্যাক্টরটা বেশি? জটিলতা বাড়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে বেশি বেড়ে যাচ্ছে। হাম তো একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম যে ভাইরাল ডিজিজ, ভাইরাস থেকে ঘটে, এবং সেটা যে কোনো ভাইরাস ঘটিত অসুখের যেটা আমাদের মূল ডিফেন্স মেকানিজম থাকে সেটা হচ্ছে আমাদের যে অনাক্রম্যতা বা ইমিউনিটি সিস্টেম। তো যদি কোনো কারণে কারোর অনাক্রম্যতা কম থাকে, ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে, সেক্ষেত্রে কিন্তু হামের থেকে যে জটিলতা সেগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি 3টে গ্রুপ অফ পিপল জিজ্ঞেস করবেন, 3 ধরনের জিজ্ঞেস করবেন। এক হচ্ছে বাচ্চারা, আরেক হচ্ছে বড়রা, আর এক হচ্ছে যারা অলরেডি অন্য কোনো অসুখে ভুগছে। তো আমরা শেষের থেকে শুরু করি, যারা অলরেডি অন্য কোনো অসুখে ভুগছে তার জন্য আপনার যে ডিফেন্স মেকানিজম বা আপনার যে ইমিউনিটি সিস্টেম বা অনাক্রম্যতা সেটা অলরেডি কাজ করছে, তার উপর অলরেডি চাপ রয়েছে। তার উপরে যদি আপনি আবার তাকে তার যদি হাম হয় তাহলে আবার চাপটা বাড়লো। সুতরাং চান্সেস আর কমপ্লিকেশনস, জটিলতা বাড়ার সম্ভাবনা কিন্তু তাদের ক্ষেত্রে সব থেকে বেশি। মজার ব্যাপার যেটা বা যেটা সব থেকে সুবিধের ব্যাপার সেটা হচ্ছে যে হাম কিন্তু একবার হলে দ্বিতীয়বার জীবনে হওয়ার চান্স খুব কম থাকে। তার কারণ হচ্ছে হাম ভাইরাল ফিভার বা ভাইরাল ডিজিজ। তো তার সেটা একবার যখন হলো কারোর শরীরে, তখন তার বিরুদ্ধে যে রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবডি সেগুলো তৈরি হয়ে থাকলো এবং সেগুলো সারা জীবনের মতো সেই আক্রান্ত ব্যক্তির শরীরে রয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে আবার যখন হামের জীবাণু শরীরে প্রবেশ করার চেষ্টা করলো, তখন কিন্তু আপনার সিস্টেম অলরেডি প্রিপেয়ার্ড, আপনার সিস্টেম অলরেডি রেডি সেটাকে ফাইট করার জন্য। এটা কিন্তু তার কাছে আর নতুন নয়। তো তার ফলে কি হলো, দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা থাকলো না বা খুব কমে গেল। কিন্তু যার ইমিউনিটি সিস্টেম অলরেডি কম্প্রোমাইজ, যেমন ধরুন যারা HIV বা AIDS আক্রান্ত ব্যক্তি, তাদের তো অনাক্রমণটা ভীষণ কম থাকে। সেক্ষেত্রে কিন্তু একবার হওয়ার পরেও দ্বিতীয়বার হাম হওয়ার সম্ভাবনা যেমন বেশি থাকে, ঠিক তেমনি হামের যে জটিলতাগুলো সেগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। এছাড়া যারা সাধারণ মানুষ, যারা মোটামুটি সুস্থ স্বাভাবিক সবল মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা কম এবং বাচ্চাদের ক্ষেত্রে সম্ভাবনাটা কম থাকে।
এবং এখন যেহেতু আমরা সমস্ত শিশুদের টিকাকরণ কর্মসূচির আওতায় নিয়ে এসেছি, মোটামুটি নিয়ে আসতে পেরেছি, তো সেক্ষেত্রে যেহেতু তার অলরেডি ইমিউনিটি সিস্টেম আমরা এটা প্রাইম করা রয়েছে, মানে তার শরীর জানে যে এই রোগের জন্য এইগুলো লাগবে, সুতরাং আগের থেকে টু সাম এক্সটেন্ট প্রিপেয়ার, সুতরাং সেক্ষেত্রে কমপ্লিকেশনসের চান্সটা অনেকটাই কম। যে কোনো রোগের ক্ষেত্রে অ্যান্টিবডি যদি একবার তৈরি হয়ে যায়, সেকেন্ড টাইম খুব রেয়ার না, এটা জেনারেলাইজড কনসেপ্ট। আপনার শরীরে কোনো একটা ব্যাকটেরিয়া প্রবেশ করবে, ধরুন আপনার নিউমোনিয়া হচ্ছে, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হচ্ছে, আমি ধরে নিচ্ছি আপনার স্ট্রেপ্টোকক্কাস বা নিউমোকক্কাস জাতীয় কিছু একটা নিউমোনিয়া আপনার হলো, ব্যাকটেরিয়াল ইনফেকশন। আপনি কি করলেন, আপনার যে ডিফেন্স মেকানিজম, যে কোনো রোগের ক্ষেত্রে কি হয়, আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের যে ডিফেন্স মেকানিজম, সেটা একটা এক্সটেন্ট পর্যন্ত ফাইট করে। যখন পারে না, ধরুন আপনি সৈন্য সামন্ত নিয়ে পাশের একজনকে আক্রমণ করেছেন, পাশের একটা রাজ্যে আক্রমণ করেছেন, সেই রাজ্যের যে সৈন্য সংখ্যা বা তার যে রণকৌশল, সেটা যদি আপনার থেকে ভালো হয় তাহলে আপনি পরাজিত হলেন, মানে ব্যাকটেরিয়া বা ভাইরাস শরীরে প্রবেশ করতে পারলো না। যদি আপনার রণকৌশল বা আপনার সৈন্য সংখ্যা বেশি হয়, তাহলে আপনি তাকে ওভারকাম করলেন, তার মানে অসুখটা হলো। এক্ষেত্রেও তাই, আমাদের শরীরেও তাই, ব্যাকটেরিয়া যখন প্রবেশ করলো তখন আমাদের যে সিস্টেম রয়েছে সে প্রাথমিকভাবে চেষ্টা করলো সেটাকে সামাল দেওয়া, সেটাকে ঠেকা দেওয়া, সেটাকে ম্যানেজ করে ফেলা। যখন পারলো না, তখন গিয়ে রোগের রোগটা আমাদের শরীরে প্রকট হয়। তো ব্যাকটেরিয়াল ইনফেকশনে কি হয়, যখন হলো না, ইনফেকশনটা ধরা পড়লো বা ইনফেকশনটা শরীরে ছড়িয়ে পড়লো, তখন আমরা বাইরে থেকে অ্যান্টিবায়োটিক দিলাম। সেটা কি করলো, এই আপনি রিইনফোর্সমেন্ট দিলেন না, আপনার সৈন্য সংখ্যা 10 ছিল, সেটাকে আপনি বাইরে থেকে বাড়িয়ে 100 করে দিলেন। তার ফলে বিরোধী যারা ছিল তারা হেরে গেল। ভাইরাল ডিজিজে যেটা হয়, এর যে যে অ্যান্টিবডি যেটা তৈরি হয়ে রইলো এরকম না, ভবিষ্যতে আবার এটা হতে পারে। রিইনফোর্সমেন্টটা তো আপনি বাইরের থেকে দিয়েছেন, সেটা আপনার শরীরে তৈরি হয়। কিন্তু এই ভাইরাল ডিজিজ, বিশেষ করে মাম্পস বা আপনার পক্স বা মিজলস, এদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই যে একবার প্রবেশ করলো, মানে আপনার যে ডিফেন্স মেকানিজম ছিল সেটাকে পরাজিত করেই কিনা রোগটা হলো আপনার শরীরে। কিন্তু বাইরে কোনো সাপ্লিমেন্ট দেওয়া হলো না বা দেওয়ার দরকারই হলো না। তো এরা একবার হেরে গেল, কিন্তু আবার সৈন্য সামন্ত বাড়িয়ে নিয়ে অসুখটাকে তো আপনার শরীর থেকে বের করে দিল, তাদেরকে পরাস্ত করলো, নিউট্রালাইজ করলো। এই যে রয়ে গেল এক্সেস নাম্বারটা, একটা যে ছাপ থেকে গেল আপনার সিস্টেমে, মানে আমাদের ইন্টারনেটের ভাষায় এটাকে ফুটপ্রিন্ট, এটা ডিজিটাল ফুটপ্রিন্ট এটা আমরা বলি। আর যে আপনি একটা ওয়েবসাইট ভিজিট করেছেন, আপনি সেখান থেকে বেরিয়ে এসছেন, সেখান থেকে আপনি আপনার হিস্ট্রি যেটা ছিল, ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করে দিয়েছেন, কিন্তু একটা ডিজিটাল ফুটপ্রিন্ট কোথাও না কোথাও হয়ে গেল। ঠিক সেই রকম আমাদের শরীরে এই একবার মিজলস হলো, হাম হলো, তার প্রিন্টটা কিন্তু রয়ে গেল। সেকেন্ড টাইম অ্যাটাক হলেই কিন্তু এই সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে গেল, গিয়ে সেটাকে নিউট্রালাইজ করে ফেলবে, তারপরে দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনাটা নেই। কিন্তু এই যাদের অনাক্রম্যতাটা কম, ইমিউনিটিটা কম, সেটা একটু আগে কথা হচ্ছিল যারা HIV আক্রান্ত, তাদের তো কম, এটা তো তাদের ক্ষেত্রে কমপ্লিকেশনসগুলো বেশি হতে পারে। একদম যত বছর ডাক্তারের মতে নয়, একদম পুরো টিচারের মতো একদম বুঝিয়ে দিলেন ভাইরাস ইনফেকশন আর ব্যাকটেরিয়া ইনফেকশন কি, ওদের তফাৎটা কি আর কিভাবে একে ট্রিট করতে হয়, একদম খুব একটা ছোট্ট বাচ্চাও বুঝতে পারবে ডাক্তার যা বুঝিয়ে দেবে। ঠিক আছে, তো আমাদের সেকেন্ড প্রশ্ন। পরের প্রশ্ন হলো যে আপনি একটু আগে কথা হচ্ছিল, বললেন যে বড়দের কিছু হলে না এক্সারসাইজ করবে বা ভালো প্রোটিন জাতীয় সুষম খাবার খাবে। তো বাচ্চাদের ক্ষেত্রে যদি এটা হয় তত এক্সারসাইজ করতে পারছে না, তাদের ক্ষেত্রে কি হবে? এই যে
ভাইরাস ঘটিত রোগ, ভাইরাল ডিজিজ, এক্ষেত্রে তো যেটা বারে বারেই কথাটা ঘুরে ফিরে আসছে যে ডিফেন্স মেকানিজম, ইমিউনিটি, অনাক্রম্যতা, এই শব্দটা তো বারবার আসছে। প্রশ্নটা হচ্ছে বাড়াবো কি করে? তো বড়দের ক্ষেত্রে যেটাকে আমরা পরামর্শ দিই যে সুষম খাদ্য খাওয়া, সুষম খাবার খাওয়া, পরিশ্রম, মানে শারীরিক পরিশ্রম করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তাতে কিনা রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে, যাতে আপনার শরীরটা সুস্থ থাকে, বা যে সমস্ত অ্যাডিকশন, মদ্যপান বা যে কোনো ধরনের এসব দ্রব্য থেকে দূরে থাকা। তাতে কি হয়? শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে আপনার ডিফেন্স মেকানিজম ভালো থাকবে, আপনার ইমিউনিটি ভালো থাকবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে, আপনার ইনফেকশন হওয়ার চান্স কম। কিন্তু একটা বাচ্চাকে তো আর আপনি দৌড় করাতে পারবেন না, সেটা মানে হয় না, সম্ভব না। বাচ্চা মানে আমি একদম ছোট বাচ্চা বলছি, বড় বাচ্চাদের কথা বলছি, একেবারে ছোট বাচ্চা। মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে বডি সিস্টেম, আমাদের যে ইমিউনিটি সিস্টেম বা অ্যাজ এ হোল যদি আমাদের বডি সিস্টেম করি, আপ টু 6 months, মানে এখন তো সমস্ত রেকমেন্ডেশন চলে এসছে, বা সবাই বলেন যে যারা শিশু রোগ বিশেষজ্ঞ বা যারা স্ত্রী রোগ বিশেষজ্ঞ, সবাই বলেন যে জন্ম থেকে 6 মাস পর্যন্ত যদি কোনো সমস্যা না থাকে মায়ের, তাহলে বুকের দুধ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, মানে শুধুমাত্র বুকের দুধ এবং বুকের দুধ খাওয়াতেই বলেন 6 মাস পর্যন্ত। এই যে বাচ্চা 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খায়, যেটাকে আমাদের পরিভাষায় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলা হয়, ইভিএফ বলা হয়, এর ফলে কিন্তু মায়ের ওই দুধের মাধ্যমে বাচ্চার শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতার যে উপাদানগুলো সেগুলো প্রবেশ করতে থাকে। তার ফলে এই 6 মাস পর্যন্ত এই যে রোগ প্রতিরোধের যে ব্যাপারটা, সেটা কিন্তু অলরেডি বেশ ভালো স্ট্রং হয়ে যায়, শক্তিশালী ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা করতে থাকে, শুধু বড় কথা নয়, বেশ শক্তিশালী। এর পরবর্তী ক্ষেত্রে 6 মাস পরে থেকে যখন কিনা বাইরের খাবার দেওয়া ধীরে ধীরে শুরু করতে হবে, এটাকে আমরা উইনিং ফুড বলি আমাদের ভাষায়, সেগুলো যখন শুরু করতে হয়, তখন ধীরে ধীরে কী করতে হয়, এই ব্রেস্ট মিল্কের পরিমাণটাকে কমিয়ে বাইরের খাবার যেটা, সেই খাবারটাকে জোর দিতে হয়। তখন দাঁতটার ব্যাপার থাকে, এই সমস্ত ব্যাপারগুলো থাকে, মাঝে শক্ত, এই সমস্ত ব্যাপারগুলো থাকে। সেই সময় থেকে যদি বাচ্চাকে একটু পুষ্টিকর খাবার দেয়, পুষ্টিকর খাবার মানে আমি কিন্তু বেবি ফুডের কথা এগুলো কিন্তু ফুড সাপ্লিমেন্ট, এগুলো কিন্তু প্রাইমারি ফুড হওয়া উচিত, মানে প্রাইমারি খাবার হওয়া উচিত। আপনি বাচ্চাকে সেরেল্যাক দিন, আপনি বাচ্চাকে আপনার পছন্দের হেলথ ড্রিঙ্ক দিন, বা অন্যান্য যে সমস্ত পাওয়া যায় দিন, নিশ্চয়ই দিন, কিন্তু সেগুলো যেন আপনার বাচ্চার প্রাথমিক খাদ্য না হয়ে না। অনেক মাই আছেন যারা ওয়ার্কিং মাদার, সকালে বেরিয়ে রাত্রে বেরোবে, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয় এই সমস্ত ব্যাপারগুলো। তো তাদের ক্ষেত্রে আমার মেসেজ এটাই, আপনি বলছেন যে এই যে বাজারে যে বেবি ফুড গুলো আসছে, ওগুলোকে প্রাইমারি না করে সেকেন্ডারি হিসেবে দেখা হয়। এগুলো তো ফুড সাপ্লিমেন্ট, এগুলো তো ফুড সাপ্লিমেন্ট, দিস ক্যান্ট বি ইউজড অ্যাজ প্রাইমারি। এগুলোকে প্রাথমিক খাবার হিসেবে ব্যবহার না করাই ভালো। স্বাভাবিক যে খাবার, যেগুলো ন্যাচারালি অ্যাভেলেবেল, যেগুলো আমি আপনি খাই, যেটা বড়রা খাই, সেগুলোর মধ্যে থেকে যেগুলো বাচ্চার জন্য প্রযোজ্য, সেগুলোকে দিয়ে কিছুটা খাবার, কিছুটা অংশ আমরা এই সমস্ত খাবারগুলো দিতে পারি। তাতে করেই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বলুন, বা অনাক্রম্যতা বলুন, বা ডিফেন্স মেকানিজম যাই বলুন না কেন, এটা বাড়ে। এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এটাকে অনেক সময় আমরা মিস করে যাই বা ওভারলুক করে যাই বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে। কিন্তু আমি বারণ করবো না, কারণ নিশ্চয়ই দেবেন, অনেকেরই অনেক অসুবিধা থাকতে পারে, কোথাও ট্রাভেল করছেন, সেখানেও তারা আপনি হাঁড়ি খুলি নিয়ে রান্না করতে বসতে পারবেন, সেক্ষেত্রে দরকার। বা আপনার বাচ্চা হয়তো আপনি যে খাবারটা বাইরে থেকে দিচ্ছেন, এটা পুরোপুরি খেয়ে তার হচ্ছে না, কম পড়ছে, তখন সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। মানে আমরা এত বলছেন যে মুখ্য খাবার যেন না বেবি ফুডটা হয়, সেকেন্ডারি হিসেবে থাকুক। মুখ্য খাবার আমরা যা খাই সচরাচর, আমরা যা খেয়ে অভ্যস্ত, ভাত মুড়ি, এরকম ভাত মুড়ি মানে বাচ্চাদের মতন করে, বাচ্চাদের মতন করে তাদের খাবারটা তৈরি করা। আমি দেখেছি অনেক চাইল্ড স্পেশালিস্ট বলেন যে এটা বাচ্চাদের মতো করে খিচুড়ি মতন করে, অনেক কিছু অনেক রকম করে। একটা 6 মাসের বাচ্চাকে যদি আপনি খিচুড়ি দেবেন না, তাকে আপনি কি দিতে পারেন, তাকে আপনি একটু
আলু সেদ্ধ দিলেন, একটু আপেল সেদ্ধ দিলেন, একটু লেবুর রস দিলেন, এই সমস্ত ব্যাপার মানে বাচ্চাদের মতন করে খাওয়া দেয়, বাচ্চাদের মতন করে খাওয়ানো বয়স অনুযায়ী। 6 মাসের বাচ্চার ডায়েট আর 1 বছরের বা 2 বছরের বাচ্চার ডায়েট তো কখনো সেম হবে না, সেটা ইন্ডিভিজুয়ালাইজ, মানে ওই মানে বয়স বুঝে সেই মতোই করা। আরো একটা বিশেষ বার্তা দিলেন ডাক্তার, যে 6 মাস পর্যন্ত বেস্ট মিল্ক একেবারে অত্যন্ত জরুরি। অত্যন্ত জরুরি মানে এখানে একটা জিনিস বলার, মায়ের যদি কোনো সমস্যা না থাকে, তখন আমি সমস্যা, মায়ের যদি কোনো সমস্যা না থাকে তাহলে সব মায়েদেরকেই অনুরোধ, মানে যে সমস্ত মায়েরা অলরেডি ব্রেস্ট ফিড করাচ্ছেন বা যে সমস্ত মায়েরা প্রেগনেন্ট, তাদের কাছে এটাই অনুরোধ যে চেষ্টা করুন যেন 6 মাস বয়স পর্যন্ত বুকের দুধটা বন্ধ না হয়, বাচ্চা পায়। এই সময় পেলে বাচ্চার মধ্যে যে ইমিউনিটি সিস্টেমটা বা রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা অনেক বেড়ে যায়, এবং তার থেকেও আরেকটা যেটা রেসিপ্রোকেট করে বা উল্টো দিক থেকে দেখলে মায়েদের কিন্তু অনেকগুলো রোগের সম্ভাবনা, যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে 6 মাস বা তার বেশি সময় মুখের দুধ পান করিয়েছেন বা করাচ্ছেন, তাদের কিন্তু বেশ কিছু স্ত্রীরোগ ঘটিত সমস্যার সম্ভাবনাটা কমে আসে। আচ্ছা, মানে ব্রেস্ট ফিডিং করালে দুদিক থেকে উপকার পাওয়া যায়, বাচ্চাও উপকার পায়, বাচ্চার মাও উপকৃত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সবাইকে অনুরোধ করলে ডাক্তারবাবু, আমাদের তরফ থেকেও অনুরোধ যে যদি সম্ভব হয়, যাদের সম্ভব আছে তারা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিংটা করাবেন, 100% করাবেন, তাদের দুদিক থেকেই উপকার পাবেন, বাচ্চাও উপকৃত হবে, বাচ্চার মাও উপকৃত হবে। আর আরো কিছু প্রশ্ন থেকে গেল ডাক্তারবাবু, তো আমরা নেক্সট এপিসোডে আশা করি আরো কিছু প্রশ্ন থাকলে করবো, বা আপনার কাছ থেকে পাবো সেই প্রশ্নের উত্তর, যার জন্য আমাদের দর্শক মন্ডলী বা দর্শকরা উপকৃত হবে, বা আমরা সুস্থ সচ্ছলভাবে অন্তত থাকতে পারবো, অন্তত রোগটা চেপে নিয়ে আরো দুরারোগ্য করে তুলবো না, এই কামনা করবো। বা সবাইকে বলবো যে হাম হলে অন্তত বাড়িতে বসে না থেকে, আগের দিনের পন্থা অবলম্বন না করে, এখন অনেক আধুনিক চিকিৎসা হয়েছে, আধুনিক মেডিসিন এসে গেছে, ডাক্তারের কাছে অনেক বিশিষ্ট ডাক্তারের কাছে গিয়ে কনসাল্ট নিয়ে চিকিৎসাটা শুরু করা হবে। এই বলে আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।